আমাদের কমিউনিটির একটা ছেলে কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ওর নাম হলো আসিফ মাহমুদ সম্পদ। তো উনি বলছে যে মাথার এই সাইড থেকে মগজ এবং বাকি অংশটুকু একদম বেরিয়ে গেছে। ওনারা চেষ্টা করেছেন এগুলো কালেক্ট করার এবং দেহ থেকে অনেক মাংসের টুকরা সরে গেছে, যেহেতু এটা রোড। আমরা জানি যে তার বাবার অবস্থাও বেশি একটা ভালো না। তার বাবাও ব্রেন টিউমার হয়েছে এবং উত্তরা হাই কেয়ার হসপিটালাইজড ছিল। স্যার, শহীদ মিনারে যাওয়ার পর আমি খুবই অবাক হয়েছিলাম। আমাদের মেইন সেক্টরটা অনেক বিশাল এবং ঢাকায় অনেক মেইনার থাকেন, কিন্তু সেই জায়গায় যাওয়ার পর আমরা অল্প কয়েকজন সিনিয়রকে পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্টুডিওতে এসেছি আপনাদের কাছে একটা মানবিক সাহায্যের জন্য। আমাদের কমিউনিটির একটা ছেলে কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ওর নাম হলো আসিফ মাহমুদ সম্পদ, বাংলাদেশ মেরিন একাডেমির 56 ব্যাচের। আসলে অনেক স্বপ্ন নিয়ে আমরা আমাদের যারা সন্তান, আমাদের যারা ভাই, আমাদের যারা নিজস্ব লোকজন তাদেরকে আমরা একটা জায়গায় পাঠাই। সম্পদের বাবা-মাও সেই স্বপ্ন নিয়েই সম্পদকে শিপে পাঠিয়েছিলেন এবং সম্পদও তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার ক্যারিয়ারটাকে তৈরি করতে চেয়েছিলেন এবং শিপ থেকে তার ক্যারিয়ারশিপ পূর্ণ করে এরপরে দেশে এসেছিলেন এবং তিনি হলেন একমাত্র তার পিতামাতার বড় সন্তান। বড় সন্তান বলতে আমরা মেরিনাররা অবশ্যই বুঝতে পারতেছি যে কি পরিমাণ দায়িত্ব নিয়ে তাকে সামনের দিনগুলো পার হতে হতো। তারপরও একমাত্র হোপ ছিল বলা চলে বর্তমান প্রেক্ষাপটে যে তার হাত ধরে তার বাবা-মা এবং তার একটা ভাই আছে, একটা বোনও আছে। তার ভাই এবার ইন্টার পরীক্ষা দিবে। বোন আছে ছোট। তা এখন এই যে এক ভাই এক বোন, এরপরে বাবা-মা, এই পুরো পরিবারের হাল ধরতো আমাদের এই কমিউনিটির একজন যিনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। তো এখন যেটা হয়ে গিয়েছে আমরা তো তার জন্য পারব না দোয়া ছাড়া। কিন্তু যারা এখন রয়ে গেছেন পৃথিবীতে, আমাদেরই কমিউনিটির একজনের একদম রক্তের বাঁধনে আবদ্ধ যেই সম্পর্কগুলো। তো সেই বাবা যিনি দেখা গেছে একটা পরিবারের হাল ধরেন। আমরা জানি যে তার বাবার অবস্থাও বেশি একটা ভালো না। তার বাবাও ব্রেন টিউমার হয়েছে এবং উত্তরা হাই কেয়ার হসপিটালাইজড ছিল এবং চিকিৎসার একদম শেষ মুহূর্তে। তো যে সময় তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন সন্তান, ঠিক ওই মুহূর্তেই পাঠাও যেই মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটার উপর দিয়ে যেই ট্রাকটা উঠিয়ে দেয় একটা সিমেন্ট ক্লিংকার। তো আমরা জানি সিমেন্ট ক্লিংকারের ভর অনেক বেশি থাকে। তো এজন্য তাদের উপর দিয়ে উঠিয়ে দেওয়ার পরে ওখানেই তারা মারা যান। ওখানে তার সাথে আরেকটা ছেলে ছিল, উনিও ইউনিভার্সিটিতে পড়ুয়া। তার নামও আসিফ। যিনি বাইক রাইডার, যে পাঠাও যিনি ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভার হিসেবে পরিচালনা করতেছিলেন মোটরসাইকেলটা। কিন্তু ওখানে ২ জনই মারা গিয়েছেন। এখন যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় এই যে বাইক চালাচ্ছিলেন, অবশ্যই তার পরিবারের অবস্থা কি এটা আর বলা লাগে না আশা করতেছি। তো এখানে যেহেতু একটা মানবিক সাহায্যের আবেদন এবং ২ টা ছেলেই একসাথে ইনস্ট্যান্ট মানে স্পট ডেড হয়ে গেলেন। সো আমরা চেষ্টা করব আমাদের যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য, যাতে ২ জনের পরিবারই এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। যদিও এই অপূরণীয় যে ক্ষতি তাদের সন্তান চলে গিয়েছে এটা আমরা কখনোই পূরণ করতে পারব না। তবে তারপরেও আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা অতটুকু করার চেষ্টা করব। আমরা যতটুকু খোঁজ নিয়েছি তার বাবার চিকিৎসা বাবদ এবং তার পরিবারের জন্য প্রাথমিক অবস্থায় বর্তমানে ৳১০,০০,০০০ যদি হয়, সেক্ষেত্রে মোটামুটি তারা এই ধাক্কাটা সামলাতে পারবে। এবং যেই ছেলেটা পাঠাও রাইড শেয়ারিং এ ছিল, সেই ছেলেটার অবস্থা আমরা ওইভাবে জানি না। কিন্তু তারপরেও আমরা ওই ছেলেটার পরিবারের হাতেও কিছু একটা অ্যামাউন্ট যদি তুলে দিতে পারি, এটাও আমাদের মনে হয় যে আমাদের মানবিক যেই দিকটা, সেখানেও অনেক উদার একটা দৃষ্টান্ত স্থাপন করবে। তো এখন আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিব আমাদেরই এখানে 58 ব্যাচের আ এক্স একজন ক্যাডেট, যিনি পাসড আউট হয়ে বেরিয়েছেন। তো ওই সময় যখন অ্যাক্সিডেন্টটা করে তখন আমরা আ ওকে পাঠিয়েছিলাম সেই স্পটে দেখার জন্য।
আর নাম হলো রায়হান। সো রায়হানের কাছ থেকে আমরা শুনবো যে ওই সময়ে যাওয়ার পরে এই যে প্র্যাকটিক্যালি তুমি যখন দেখলা ওখানে কি অবস্থা, পোস্টমর্টমে গেল, থানায় নিয়ে গেল, তারপরে জানাজা হলো। তো এই প্র্যাকটিক্যালি দেখার পরে মানে তোমার ওইখানে সামগ্রিক অভিজ্ঞতাটার কথা যদি একটু শেয়ার করতা। ধন্যবাদ স্যার। 25 তারিখের কথা, মে মাস 2025। 9টার সময় অ্যাক্সিডেন্টটা ঘটেছে, 9টা 45 নাগাদ। আমরা যখন জানতে পারি তখন সময়টা ছিল 10টা 15। এই সময় ফোন কল আসছে যে গ্রুপে দেখলাম, এবং আমাকে এক ব্যাচমেটে ফোন দিয়েছে যে, "বন্ধু, আমাদের সিনিয়র স্যার স্পট ডেথ হয়েছে, একটু খোঁজ নে বনানীতে।" তো আমি এরপরে বনানী থানাতে চলে যাই দ্রুত। বনানী থানায় যাওয়ার পর স্যার অফিসার ইনচার্জ যিনি ছিলেন, স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। রেডিমিক্স যে ট্রাকটা ছিল তার গতি ছিল অনেক। উনি বলছেন যে গতি প্রায় ৮০ কিলোমিটার/আওয়ার বা তারও বেশি হবে। যতটুকু হেল্পারের কাছ থেকে পাওয়া গেছে, কারণ ড্রাইভার পলাতক ছিলেন, বাট হেল্পারকে তারা ধরতে পেরেছেন উপস্থিতভাবে। এখন স্যার একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা অনেক বড় একটা সম্পদ হারিয়েছি আমাদের কমিউনিটি থেকে। তো যতটুকু আমি জানতে পেরেছি অফিসার ইনচার্জের কাছ থেকে, উনি বললেন যে মৃতদেহের অবস্থা দেখার মতো ছিল। কারণ ধাক্কাটা ১ম এ লেগেছে মাথায়, এবং মাথার উপর দিয়ে ১ম এ গিয়েছে। তো উনি বলছে যে মাথার এই সাইড থেকে মগজ এবং বাকি অংশটুকু একদম বেরিয়ে গেছে। উনারা চেষ্টা করেছেন এগুলো কালেক্ট করার, এবং দেহ থেকে অনেক মাংসের টুকরা সরে গেছে, যেহেতু এটা রোড, এবং রোডের কারণে অনেকগুলো গোস্ত অনিমেজ হয়ে গেছে। তো ফায়ার সার্ভিসের সিভিল যে টিম, তারাও সেখানে কাজ করেছে, এবং পুলিশের আ বনানী থানার যারা দায়িত্বে ছিলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ টাই মরদেহ সাথে, সাথে তাদের পুলিশি যে কার্যক্রম বনানী থানায় শেষ করে ট্রাকটাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় পোস্টমর্টম রিপোর্টের জন্য। তো সেখান থেকে রিপোর্ট কালেক্ট করা, এবং জানাজা ছিল মাগরিব নামাজের পর। তো আমি অপেক্ষা করছিলাম জিডির কাগজের জন্য। সচরাচর জিডির কাগজ অন্য কাউকে দেয়া হয় না, পরিবারের লোকজন ছাড়া। তো যখন আমরা মেইন কমিটি বললাম যে আমিও এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিটাইম চট্টগ্রাম 58 ব্যাচ, এবং উনি আমার একাডেমিক সিনিয়র ২ বছর আগে। এরপরেও আমাকে বনানী থানা থেকে জিডির কপি দেওয়া হয়, এবং সেই কপিটা আমি কালেক্ট করে বিভিন্ন গ্রুপে পোস্ট করি যে মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে হয়েছিল এবং তার ব্যাখ্যাটা। স্যার, শহীদ মিনারে যাওয়ার পর আমি খুবই অবাক হয়েছিলাম। শহীদ মিনার এমন একটা জায়গা, যে জায়গায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, এবং এখানে জানাজার সুযোগ খুবই কম মানুষের হয়। তো আমরা খুবই গর্বিত যে আমাদের আসিফ স্যারের জানাজা, আমরা ১ম জানাজা শহীদ মিনারে সম্পূর্ণ হয়েছে। কিন্তু কষ্টের বিষয় ছিল স্যার, সেখানে কোনো ফুলের ডালা বা বাংলাদেশের পতাকা, অথবা মেরিনারদের যে আমাদের পতাকা আমরা ধারণ করি হৃদয়ে, সেটা তার মরদেহের উপর ছিল না, এবং উপস্থিতিটা ছিল খুবই কম। আমাদের মেইন সেক্টরটা অনেক বিশাল, এবং ঢাকায় অনেক মেরিনার থাকেন। কিন্তু সেই জায়গায় যাওয়ার পর আমরা অল্প কয়েকজন সিনিয়রকে পেয়েছি। রেদওয়ান স্যার ছিলেন, শেরশাহ স্যারকে পেয়েছি, যারা ফ্রন্ট লাইন থেকে কাজ করেছেন, এবং 56 ব্যাচের আহাদ স্যার ছিলেন, এবং আরো কয়েকজন স্যারের সাথে কমিউনিকেশন হয়েছে। আমার ব্যাচমেট ছিল ২ জন। তবে স্যার, এই বিষয়টা খুবই হতাশা হয়েছে যে স্থানীয় একটা জায়গায় জানানোর পরে যদি উপস্থিত হতো, তাহলে হয়তোবা নিজের কাছ থেকে বলার মতো জায়গা থাকতো। এখানে খুব একটা সাউন্ডের খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল না। মানে শুধুমাত্র অল্প সময়ের জন্য যতটুকু করতে পেরেছেন তারা, এভাবে শেষ করা হয়েছে জানাজাটা স্যার। তবে জানাজা দেওয়ার পরে যখন ফ্রিজিং গাড়িতে স্যারের মৃতদেহটা তোলা হয়, তখন স্যার আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। নিজের কাছে খুবই কষ্টের মনে হয়েছে যে একটা জীবন, সুন্দর একটা ফুল আজকে এভাবে ঝরে গেল সড়ক দুর্ঘটনায়। আসলে এটা আসলেই খুব হৃদয় বিদারক। এটা আমরা নিজেরা যারা ভুক্তভোগী একমাত্র তারা ছাড়া উপলব্ধি করতে পারবো না। তো এখন তুমি যে বিষয়গুলো তুললা যে আমাদের কমিউনিটির যে বিষয়গুলো আসলে এতে আমরা আসলেই অনেক পিছিয়ে, এটা অস্বীকার করব না। আমাদের যত বড় কমিউনিটি কিন্তু আমরা সবাই নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। মানে আমরা সময়টা দিতে চাই না। হ্যাঁ, আমরা শুধুমাত্র হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করি। কিন্তু সময় না দিলে, দেখা সাক্ষাৎ না হলে, একজন আরেকজনের কাছে না গেলে আসলে মহব্বতের যে জায়গাটা এটা আসে। টাকা পয়সা অনেক সময় অনেকেই দেয়। হ্যাঁ, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এই যেই টাকা পয়সার যে হেল্প বা ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, এটাও যে এই কমিউনিটিতে করে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে, এবং এটা যেন আরো অর্গানাইজড ওয়েতে করতে পারি, এবং তুমি যে বিষয়গুলো বললা এই জিনিসগুলো নিয়েও যেন আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। আমরা সম্মিলিতভাবে এই বিষয়গুলো যেন আরো গুরুত্বের সাথে দেখি,
যে একজন কমিউনিটির একটা ছেলে আজকে দুনিয়া থেকে চলে গেলেন, সেখানে আসলে তার সম্মানের যে জায়গাটা, এটা দেখা গেছে আমার ক্ষেত্রেও ঘটতে পারে। অন্য যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। তো এইজন্য আমরা কখনোই এটা না ভাবি যে আসলে এটা আমার জন্য ঘটবে না। এই প্রত্যেকটা উদাহরণ আমাদের নিজেদের লাইফে এপ্লাই করে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা গেছে এই জিনিসটার অনুধাবনটা আরো বেশি আসবে। ঢাকার মধ্যে আসলে অনেক মেরিনের। কিন্তু তারপরেও আমাদের প্রফেশনের কারণে বা বলতে গেলে অনেক সময় আমরা দেশে আসার পরে এতটাই সবকিছু থেকে দূরে থাকি, এই জিনিসগুলোকে ইনভলভ না থাকার কারণেও অনেক সময় আমাদের ভেতরে একটা জড়তা কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে আরো অনেক বেশি তৎপর অপ্রয়োজন। আমাদের নিজেদের মধ্যে আরো বেশি আন্তরিকতাপূর্ণ একটা আ প্ল্যাটফর্ম আ যেন থাকে, যাতে এই আন্তরিকতাটা আরো অনেক বাড়ে। তো এজন্য আমরা দোয়া করি বিদেহী আত্মার মাগফিরাতের জন্য, এবং তার যে পরিবার, সেই পরিবারের যারা আছেন, এই যে এত বড় একটা শোক তারা যেন কাটিয়ে উঠতে পারেন। এবং আ এখন যে কালেকশনটা হচ্ছে, এটা আ ওরই এক ব্যাচমেটের ব্যাংক অ্যাকাউন্টে সবাই টাকাটা জমা দিচ্ছে, এবং সেন্ট্রালি আমাদের সম্মানিত আতিকীয় খান স্যার জিনিসটা দেখতেছেন। এবং আমরা জানি যে এটা ফেসবুকে অলরেডি বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে। সো আমাদের ডেসক্রিপশনেও তার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওই অ্যাকাউন্টে দিয়ে সেন্ট্রালি আতিকীয় খান স্যারের মাধ্যমে এই জিনিসটা মনিটর করে এটা পাবলিশ করা হচ্ছে, বা সামনেও হবে যে কি পরিমাণ ফান্ড সেখানে উঠলো। তবে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে, আরেকটা ছেলে যে ছিল, যে বাইক রাইড করতেছিল, ওই ছেলেটার জন্যও যদি কেউ আলাদাভাবে দিতে চান, মেনশন করে দিতে পারেন, বা এখান থেকে একটা অ্যামাউন্টও যদি সেখানে দেওয়ার কোনো উদ্যোগ থাকে, এটাও আমার মনে হয় মানবিক দিক দিয়ে অনেক ভালো একটা উদাহরণ হবে। আর আ আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা নিজ জায়গা থেকে আ দানের জন্য এগিয়ে আসুন। কারণ আল্লাহ তাআলা দানশীলদের খুব পছন্দ করেন। শুধু আল্লাহ তাআলার জন্য এগিয়ে আসুন। কারণ ৳১০,০০,০০০ এটা আমাদের এত বড় কমিউনিটির জন্য খুব বড় কোনো অ্যামাউন্ট না। সবাই যদি এগিয়ে আসি আমরা, তাহলে ইনশাআল্লাহ এই যে ছেলেটা চলে গেল, তার পিতামাতা বা তার যেই ভাই-বোন আছে, তারা এতটুকু হলেও মানসিকভাবেও একটা শক্তি পাবে যে না, আমাদের পাশে আমার ভাইয়ের বা আমার সন্তানের কমিউনিটি এসে দাঁড়িয়েছে। তো ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্যই দোয়া রইলো, যারা বিশেষ করে শিপে আছেন এবং যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, প্রত্যেকের জন্যই যে দোয়া রইলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম মৃত্যুর হাত থেকে হেফাজত করে, এবং প্রত্যেকেই যেন সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।